আমরা সেই তরুণের কথা বলি যে তরুণকে মানুষ শুনতে চায় না। আমি বলি উই আর ভয়েস অফ গ্রাসরুট। তরুণরা ছাড়া আপনি আগামী পৃথিবী কল্পনাই করতে পারেন না, স্বপ্নই আপনাকে ঘুমাতে দেয় না। একবার ভাবুন তো, বাংলাদেশের নোয়াখালী জেলার এক প্রত্যন্ত অঞ্চলে বসে কোনো এক স্বপ্নবাজ তরুণ অনেক বছর আগে একটি স্বপ্নের বীজ বুনেছিল এবং সময়ের প্রবর্তনে সেই স্বপ্নের বীজ আজকে বেশ কয়েকটি প্রতিষ্ঠানে পরিণত হয়ে বাংলাদেশের প্রান্তিক জেলার তৃণমূল জনগোষ্ঠীকে সেবা দিয়ে যাচ্ছে। কি অবিশ্বাস্য মনে হচ্ছে? কিন্তু আজকে আপনাদেরকে এরকমই এক অবিশ্বাস্য গল্প শোনাব। আমাদের আজকের এপিসোডের গেস্ট মিস্টার অমিয় প্রাপন চক্রবর্তী, সিইও ধ্রুবতারা এবং সিএসও প্যানেল মেম্বার এশিয়া UNCCD। হ্যালো দাদা, কেমন আছেন? ভালো আছে, আপনি ভালো আছেন? জি দাদা, ভালো আছি। আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে আপনার কাছে এসে একটু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আপনাকে এবং আপনার মাধ্যমে আপনার দর্শকদেরকেও ধন্যবাদ। তো দাদা, আমরা আপনার এই জার্নির গল্পটি শুনতে চাই। একদম যখন ছোট ছিলেন আপনি, তখন আসলে আপনার ক্যারিয়ার প্রসপেক্ট বা কি হবার স্বপ্ন ছিল? প্রথম বিষয় হচ্ছে যে আমি শুরু করেছিলাম ধ্রুবতারা ক্লাস 7-এ যখন পড়ি। ওয়াও। আমরা 3 বন্ধু মিলে একটা চোখের সামনে ঘটে যাওয়া শিশু নির্যাতনের ঘটনা দেখে আমাদের কাছে মনে হয়েছিল যে শিশুদেরকে রক্ষা করতে, এবং আমাদের শুরু হয় একটা নাট্যদল গঠনের মাধ্যমে। সো এখন প্রায় 25 বছর আমরা কাজ করছি এবং শুরু থেকে স্বপ্ন ছিল দেশের জন্য কিছু করব। এবং আমার অলওয়েজ যখন কেউ জিজ্ঞেস করে আপনি কি হবেন, আমি বলি আমি বাংলাদেশের রাষ্ট্রপতি হব। সো রাষ্ট্রপতি কেন হব, তার কারণ হচ্ছে এই জন্য ভাবি আমি তাহলে পুরো সমাজকে আমি ইনক্লুসিভ করতে পারি। সো তেমনিভাবে ধ্রুবতারার স্বপ্নটাও এটা, যে আমরা এমন একটা সমাজের স্বপ্ন দেখি যে সমাজ হবে অন্তর্ভুক্তিমূলক, মানবিক। দাদা, খুবই চমৎকার লাগলো, কারণ যেই বয়সে আসলে আপনি একটি সংগঠন শুরু করেছিলেন সেই বয়সে আমরা কিন্তু আসলে এসব কথা ভাবিই না। সবাই আমরা খেলাধুলা করেই আসলে সেই সময়টা পার করে দিই। তো ধ্রুবতারা আপনি ক্লাস 7-এ থাকতে শুরু করেছেন, কিন্তু তারপর আপনার শিক্ষা জীবন শেষ হওয়ার পর আপনি একটি বহুজাতিক মাল্টিন্যাশনাল একটি ব্যাংকে কর্মরত ছিলেন এবং সেখানেও বেশ খানিকটা সময় পার করেছেন। তো ব্যাংকার হিসেবে রোল প্লে করতে আসলে কেমন লেগেছে এবং সেই এক্সপেরিয়েন্সটা কেমন? প্রথম বিষয় হচ্ছে যে আমি খুবই গর্বিত যে আমি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে চাকরি করেছি প্রায় 8 বছর, এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে ব্যাংকিং প্র্যাকটিস বিশ্বমানের, আপনি জানেন সারা পৃথিবীতে তাদের ব্যাংকিং সেবা। ফলে কর্পোরেট জায়গা থেকে আমি শিখেছি ঠিকই, কিন্তু আমার মন পড়ে থাকতো কিন্তু আমার গ্রাসরুটে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমি যখন জাতীয় পুরস্কার পাই, আমি কিন্তু তখনও ব্যাংকার, আমি ব্যাংকে চাকরি করে প্রতি শুক্র শনি গ্রামে চলে যেতাম। এবং এমনও হয়েছে যে সারাদিন চাকরি করে রাত্রেবেলা অফিস করেছি, 2টা অফিস। তার কারণ হচ্ছে ধ্রুবতারাটা সবসময় আমার স্বপ্ন ছিল। এবং একটা সময় মনে হয়েছে যে ব্যাংকে চাকরি তো অনেক করলাম, কিন্তু যেহেতু আমি মানুষের জন্য কাজ করতে চাই, এখন আমার নিজের প্রতিষ্ঠানটাকে সময় দেওয়া দরকার। তারপর সেটা ছেড়ে নতুন প্রতিষ্ঠানে আসা। এর পাশাপাশি ব্যাংকের সাথে থাকা অবস্থায় বিভিন্ন জায়গাতেও আমার কাজের সুযোগ হয়েছে। আমি বিভিন্ন কনসালটেন্সি প্রজেক্টে অক্সফামে কাজ করেছি, ট্রিপ ট্রাস্টে আমি কাজ করেছি, আমি গান্ধী আশ্রম ট্রাস্টের সাথে যুক্ত ছিলাম, এবং বাংলাদেশ সরকারের যুব প্রতিনিধি হিসেবে আমি সার্কে দীর্ঘ সময় কাজ করেছি। ফলে এই অভিজ্ঞতাগুলো আমার কাছে সবসময় শিখা এবং একজন সমৃদ্ধ মানুষ হওয়ার জন্য আমার একটা আদর্শিক পাঠশালা বলতে পারেন। প্রত্যেকটা জার্নি মানুষের শিখার একটা জায়গা। তো দাদা, ব্যাংকিং সেক্টর থেকে আপনি আসলে যেই এক্সপিরিয়েন্স এবং নলেজ পেয়েছেন সেটি আপনাকে আপনার উন্নয়নমূলক কর্মকাণ্ডে আসলে কতটুকু সাহায্য করেছে? প্রথম বিষয় হচ্ছে যে ব্যাংকিং সেক্টরের সাথে আমার সেক্টরটা ডিফারেন্ট, ডেভেলপমেন্ট সেক্টর, কিন্তু তার স্ট্রাকচার, বিশেষভাবে অর্থনৈতিক ব্যবস্থাপনা, বাজার অর্থনীতি, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা কর্পোরেট গভর্নেন্সটা শিখেছি। স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সবচেয়ে ভালো যে দিকটা ছিল যে তাদের আইন অনুযায়ী বা তাদের যে ব্যাংকের নিয়ম অনুযায়ী একটা স্বচ্ছতার সাথে ব্যাংকিং পরিচালনা। আপনি জানেন যে আমাদের চোখের সামনে বিভিন্ন ব্যাংকগুলো কিন্তু খালি হতে আমরা দেখেছি, কিন্তু সেখানে স্ট্যান্ডার্ড চার্টার্ডের মতো প্রতিষ্ঠান কিন্তু আন্তর্জাতিক মান মেনে যেটা করার কথা সেভাবে ব্যাংকিং চালায়। তো সেই শিক্ষাগুলো আমি যখন ডকুমেন্টেশনের কাজ এখনও করি, সেটা কিন্তু আমাকে শক্তি যোগায়। তার মানে প্রত্যেকটা অভিজ্ঞতা কিন্তু আপনাকে জীবনের সমৃদ্ধির জন্য একটা নতুন খোরাক দেয়। যুব উন্নয়ন ও নেতৃত্ব গঠনে আপনার পরিচালিত প্রতিষ্ঠান ধ্রুবতারা জাতীয় পর্যায়ে স্বীকৃতি লাভ করেছে। তো ধ্রুবতারার কি কি কার্যক্রম সবচেয়ে বেশি ইম্প্যাক্ট ফেলেছে সোসাইটিতে বলে আপনি মনে করেন?
প্রথম বিষয় হচ্ছে আমাদের গর্বের অনুভূতি হচ্ছে ধ্রুবতারা বাংলাদেশকে একটা যুব নীতি দিয়েছে। 2017 সালে জাতীয় যুব নীতির প্রথম খসড়াটি আমার করা, এবং আমার সৌভাগ্য হয়েছে বাংলাদেশের প্রতিটা জেলায় যাওয়ার। এবং আমরা সবসময় বলি উই আর ভয়েস অফ গ্রাসরুট। আমরা সেই তরুণের কথা বলি যে তরুণকে মানুষ শুনতে চায় না, একদম গ্রামের প্রান্তিক তরুণটা, একজন আদিবাসী, একটা তৃতীয় লিঙ্গের ভাই বোন, অথবা সেই পিছিয়ে পড়া নারী। আমরা কিন্তু সবাইকে সাথে নিয়ে একটা সমাজের স্বপ্ন দেখি। এবং সবচেয়ে বড় ভালো লাগা দিক হচ্ছে ধ্রুবতারার 25 বছর হলো। বাংলাদেশে আপনি আমার জানা মতে খুব হাতে গোনা সংগঠন পাবেন যারা 25 বছর স্বেচ্ছাসেবী একটা গ্রাম থেকে উঠে এসে, আমরা কিন্তু শহর থেকে গ্রামে যাইনি, আমরা একদম গ্রাম থেকে উঠে ঠেকে এই জায়গাটায় আসছি। এবং 25 বছরে আমরা হাজার খানিক তরুণ উদ্যোক্তাকে স্বাবলম্বী করেছি, যারা অলরেডি আরো অনেক মানুষের কর্মসংস্থান তৈরি করেছে। আমরা দক্ষতার জায়গায় প্রচুর সফট স্কিল প্রশিক্ষণ, হার্ড স্কিল প্রশিক্ষণ বিভিন্ন জায়গায় ব্যবস্থা করেছি। কিছুদিন আগে আমাদের ইউএসআইডি বিজয়ী একটা প্রকল্প ছিল, সেই প্রকল্পের মাধ্যমে আমরা অসংখ্য বেকার তরুণ তরুণীকে প্রশিক্ষণের আওতায় এনেছি, যারা এখন অনেক জায়গাতে চাকরির সুযোগ পেয়েছে, কেউ ব্যবসা করছে। তার মানে ধ্রুবতারা একদিকে যেমন অ্যাডভোকেসি করছে তরুণদের অধিকার নিয়ে, বিশেষভাবে পিছিয়ে পড়া মানুষকে নিয়ে, অন্যদিকে আমরা কিন্তু তরুণদেরকে এমনভাবে তৈরি করার কাজটা করছি যাতে তারা আবার স্বাবলম্বী হয়। এবং আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের 1/3 তরুণ কিন্তু জনসংখ্যার অংশ, কিন্তু আপনি দেখবেন যে এই তরুণরা কিন্তু সব অশান্তির মধ্যেও আবার আছে। তার মানে আমি যদি তাকে ভ্যালুর জায়গাতে তার ভিতরকার মূল্যবোধ তৈরি করতে না পারি, তাহলে কিন্তু পুরো সিস্টেমটা ফেল করবে। সেই জায়গায় আমরা কিন্তু সাংস্কৃতিক কাজ, সামাজিক কাজ, পাঠচক্র এবং বিশেষভাবে নানা ধরনের দিবসগুলোতে আমরা তরুণদের কথা শোনা, তাদের যে একটা প্ল্যাটফর্ম। আপনি জানেন যে বাংলাদেশের যুব সংসদ, ইউথ পার্লামেন্ট, এই ইউথ পার্লামেন্ট কিন্তু ধ্রুবতারা শুরু করেছিল। এবং ইউথ পার্লামেন্টের স্বপ্নই ছিল যে একটা গ্রামের তরুণ সে ওই প্ল্যাটফর্মে এসে রাষ্ট্রের নীতি নির্ধারককে প্রশ্ন করবে আমার অধিকারটা কোথায়। এবং আমরা কিন্তু 14টা অধিবেশন করেছি। এবং এখানেও মজার ব্যাপার, আমরা কিন্তু ঢাকা শহরে থেমে থাকিনি, আমরা এক একটা বিভাগে পর্যায়ক্রমে করেছি। এবং আপনি জানলে খুশি হবেন যে আমাদের অনেক যুব সংসদের মেম্বার এখন কিন্তু জনপ্রতিনিধি, তারা কেউ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জেলা পরিষদে মেয়র আছে, হয়তোবা কখনো এমপি হবে। তার মানে তরুণদের একটা ক্ষমতায়নের যাত্রা কিন্তু আমরা শুরু করেছি, এবং তাদের মধ্যে দেশপ্রেমটাকে জাগ্রত করা। আমরা চাই যে আমাদের তরুণরা পছন্দের ভিন্নতা থাকতে পারে, কিন্তু তারা যেন সবাইকে সাথে নিয়ে একটা সমাজের স্বপ্ন দেখে। দাদা, আপনি যেহেতু ইয়ুথ পার্লামেন্ট এবং ইয়ুথ পলিসি নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন, আপনার কাছে একটি প্রশ্ন রাখতে চাচ্ছি। সেটা হলো, আপনার মতে বাংলাদেশের যুব সমাজকে আমাদের সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত করার জন্য সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর আরও কি কি পদক্ষেপ নেওয়া জরুরি? প্রথম বিষয় হচ্ছে তরুণদের কথা শুনতে হবে। আমাদের একটা প্রবণতা তৈরি হয়েছে যে আমি যা সিস্টেম দাঁড় করিয়েছি সেটাই থাকতে হবে। আমি মনে করি আমাদের তরুণরা তারা এত বেশি বৈচিত্র্যপূর্ণ, এত বেশি উদ্ভাবন, তাদের তরুণদেরকে তরুণদের মতো করে বুঝতে হবে। আমার কাছে মনে হয়েছে যে আমাদের সিস্টেমটা তরুণদের জন্য এখনো ইউথ ফ্রেন্ডলি না, ফলে তরুণরা যদি তাদের উদ্ভাবনের জায়গা না বিকশিত হয়। এবং আরেকটা বড় ব্যাপার হচ্ছে ইন্টার জেনারেশনাল ডায়ালগ। আপনি জানেন যে আমাদের একটা বিরাট প্রজন্ম কিন্তু আমাদের উত্তরাধিকার সূত্রে আছে, আমরা মুক্তিযুদ্ধের উত্তরাধিকারী, কিন্তু আমরা কি কখনো মুক্তিযুদ্ধের গল্পগুলোকে তরুণদের সাথে কথা বলেছি? আমরা কি সঠিকভাবে এখন আসলে নানা নানি দাদা দাদিদের সাথে আমরা কতজন থাকি? তার মানে আমরা এমন একটা অস্থির সমাজে আছি, তরুণদেরকে আপনি এককভাবে দোষ দিলে কিন্তু হবে না, ফলে তাদেরকে মেন্টরিংটা খুব দরকার। আমি মনে করি যে সরকারের উচিত হবে প্রত্যেকটা ডিপার্টমেন্টে তরুণদের ইন্টার্ন করার সুযোগ দেয়া, তরুণদেরকে পলিসি মেকার। যেমন আপনি যদি ব্রিটিশ পার্লামেন্টে যান বা অন্যান্য জায়গাতে যান, আপনি দেখবেন পার্লামেন্ট এমপিদের সহকারী হচ্ছেন তরুণরা, সবচেয়ে তরুণ যে, সবচেয়ে মেধাবী যে। আজকে আমাদের মেধাবী তরুণরা কি আসলেই আসতে পারছে রাজনীতি? না। ফলে এই জায়গাগুলোকে যদি আমরা সিস্টেমগুলো ইজি করি, এবং আমি যারা ডেভেলপমেন্ট সেক্টরে আছেন তাদেরকে আমি অনুরোধ জানাতে চাই যে তরুণদেরকে ফান্ডিং করেন, কারণ তরুণদের ভালো ভালো কাজে অর্থায়ন খুবই সীমিত। এত বেশি আমলাতান্ত্রিক প্রক্রিয়া, এগুলো তরুণদের অনেক উদ্ভাবনকে নষ্ট করে। আরেকটা বড় ব্যাপার হচ্ছে, আপনি জানেন যে স্টার্ট আপ বলে আমরা যে কথা বলি, বাংলাদেশে এখন পর্যন্ত কোনো স্টার্ট আপ প্রোডাক্ট নাই। বাংলাদেশের স্বাধীনতা 54 বছর হয়ে গেছে, কিন্তু কোনো
ব্যাংক, কোনো আর্থিক প্রতিষ্ঠানের কিন্তু স্টার্ট আপ নাই। যদি স্টার্ট আপ ফান্ডিংই না থাকে, অর্থাৎ সে শুরু করবে কি দিয়ে? এবং আপনি জানেন যে এখনকার যে বাজার অবস্থা, সেখানে আপনি যদি পর্যাপ্ত অর্থ সহযোগিতা না দিতে পারেন, সে তো ব্যবসাটাও দাঁড় করাতে পারবে না। ফলে আমার প্রত্যাশা হচ্ছে তরুণদের জন্য এমন একটা সিস্টেম তৈরি করা, যাতে তরুণরা তাদের মতো করে বাঁচতে পারে, তাদের সর্বোচ্চটুকু দিয়ে তারা দেশের জন্য কাজ করতে পারে। আপনি দেশের পরিধি পেরিয়ে আন্তর্জাতিক পরিসরেও কাজ করছেন। আন্তর্জাতিক পরিসরে বিশেষ করে ইউএনসিসিডির এশিয়া অঞ্চলের সিএসও প্যানেল মেম্বার হিসেবে কাজ করার অভিজ্ঞতা কেমন? প্রথম হচ্ছে যে এটা একটা গৌরবের অনুভূতি, শুধু আমার না, আমার মনে হয় প্রত্যেক বাংলাদেশের গর্ব হওয়া দরকার। আমি প্রথম বাংলাদেশি যে ইউএনসিসিডি, যেটি হচ্ছে মূলত জাতিসংঘের খরা এবং মরুকরণ নিয়ে কাজ করে, আমি সেই সংস্থার সিএসও অর্থাৎ পুরো নাগরিক সমাজের এশিয়া অঞ্চলে নেতৃত্ব দিই। এবং এটা আমি মনে করি যে এটা বাংলাদেশের মানুষের অর্জন। এবং এইটার একটা অভিজ্ঞতা হচ্ছে যে একদিকে যেমন আমি প্রচুর শিখতে পারছি, কারণ আপনি জানেন যে বিভিন্ন দেশের নানা ধরনের অভিজ্ঞতা আছে। আপনি জানেন হয়তো যে আমাদের বাংলাদেশের সম্প্রতি এই জাস্ট এক সপ্তাহ আগে বাংলাদেশ সরকার 3টে জেলাকে ঘোষণা করেছে সেখানে আর পানি পাওয়া যাচ্ছে না। তার মানে হচ্ছে দিনকে দিন আমাদের কিন্তু উপকূলের মানুষ, তারা কিন্তু পানির সংকটে আছে। আমি কয়দিন আগে বান্দরবানে গেছিলাম, চিম্বুকে। সেখানে কিন্তু আমি যখন প্রশ্ন করেছিলাম মোড় সম্প্রদায়কে যে আপনাদের কি দরকার, তখন একজন ভদ্রমহিলা বলছিলেন, বাবা আমার 7 ঘন্টা লাগে একটু পানি সংগ্রহ করে পাহাড়ে আমার বাসায় ফিরতে, তোমরা পারলে আমাকে একটু খাওয়ার পানির ব্যবস্থা করে দাও। তো আমরা যখন সেই সংকটের দিকে যাচ্ছি, এবং আমাদেরকে বুঝতে হবে যে আমাদের প্রতিনিয়ত সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ছে, আমাদের কৃষি জমি আমাদের উর্বরতা হারাচ্ছে, মাটি ফেটে যাচ্ছে। আপনি জানেন যে এখন আবহাওয়াও কিন্তু, যেমন আপনি দূষণ এত বেড়ে গেছে যে সেখানে আপনি কোনো সেক্টরেই কিন্তু পরিবেশ থেকে আপনি বাদ দিতে পারবেন না। ফলে ইউএনসিসিডির এই জায়গাগুলোতে আমি অ্যাডভোকেসি করছি যাতে আমার দেশের প্রান্তিক মানুষ তার ন্যায্য হিস্সা পায়। এবং আপনি জানলে খুশি হবেন যে রিসেন্টলি সৌদি আরব সরকার একটা রিয়াদ রেজিলিয়েন্স ফান্ড তৈরি করেছে, বাংলাদেশ সেখান থেকে ইনশাল্লাহ ন্যায্য হিস্সা পাবে। সেটা নিয়ে এখন আমি কাজ করছি। এবং আমাদের খুব অচিরেই আমরা ভূমি খরা নিয়ে আমরা বাংলাদেশে একটি জাতীয় সম্মেলন করব। এবং আমি আপনাদের মাধ্যমে আপনাদের দর্শকদেরকে অনুরোধ করব, আপনারা প্রচুর গাছ লাগান, আপনারা পরিবেশের ব্যাপারে সচেতন হন, প্লাস্টিকের ব্যবহার বন্ধ করেন। এবং আমরা যে মাটি, আমাদের যে খাদ্যটি আসে মাটি থেকে, আমাদের সেই মাটি যেন জৈব প্রযুক্তির মাটি হয়, আমরা যেন কীটনাশক বিশেষভাবে রাসায়নিক আস্তে আস্তে ব্যবহারগুলো বন্ধ করতে পারি। দাদা, আপনি একই সাথে উত্তরা উন্নয়ন সংস্থা এবং ডিওয়াইডিএফ এর সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন এবং সার্ক ইয়থ অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট হিসেবেও কর্মরত আছেন। এর পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলেও কুইন এলিজাবেথের কাছ থেকে কুইন্স ইয়াং লিডারশিপ অ্যাওয়ার্ড পেয়েছেন এবং এছাড়াও আরও অনেক স্বীকৃতি আপনি পেয়েছেন আন্তর্জাতিক অঙ্গন থেকে। তো এত কিছু দায়িত্ব আসলে কিভাবে সামলান? মানে আপনি একজন মানুষ এত কিছু নিয়ে কিভাবে কাজ করেন? এপিজে আবুল কালাম স্যার একটা কথা বলেছিলেন যে আপনার স্বপ্নই আপনাকে ঘুমাতে দেয় না। তো আপনি যখন একটা স্বপ্ন দেখেন যে আপনি এমন একটা প্রজন্ম রেখে যেতে চান যে প্রজন্ম দেশটাকে পজিটিভলি করবে, তাহলে আপনার আসলে অবসরের সময় কোথায়? সো আমি যতটা না বাসাতে কমফোর্টেবল, আমি তার চেয়ে বেশি আমার অফিসে কমফোর্টেবল। ফলে আমি প্রচুর ঘুরতে পছন্দ করি, আমি প্রচুর গ্রামে যেতে পছন্দ করি। এবং আমার সবচেয়ে আমি নিজেকে এতটুকু গর্বিত মনে করি, আমার মধ্যে কখনো ধর্ম, বর্ণ বা জেন্ডারের অ্যাসপেক্টগুলোতে কখনো ভেদ আসে না। আমার কাছে মনে হয় সবাই আমার বৈচিত্র্যের একটা বড় অংশ। ফলে আপনি যখন একটা মানবিক কাজ করবেন এবং আপনি যখন আনন্দ থেকে সেটা করবেন, তখন দেখবেন যে আপনার কাছে মনে হবে যে ভালো যতটুকু করতে পারলাম সেটাই হচ্ছে বোনাস। তো আমি সবসময় একটা কথা বলি, আজকে আবারও বলছি যে ভালো কাজ কখনো হারে না। ভালো কাজে কষ্ট হয়, কিন্তু ভালো কাজ কিন্তু পথ হারায় না। সুতরাং আপনি যখন জানবেন যে আপনি সৎ আছেন, আপনি যখন জানবেন যে আপনি যা করছেন মানুষের জন্য করছেন, দেখবেন যে অটোমেটিক আপনার মধ্যে একটা শক্তি কাজ করবে। সেটার বলে এত কাজ করতে পারছি। আগামী 5 বছরে আপনার পরিকল্পনা কি, আপনার মিশন এবং ভিশন কি, এবং নিজেকে এবং নিজের প্রতিষ্ঠানগুলোকে আপনি আসলে কোথায় দেখতে চান? প্রথম বিষয় হচ্ছে আমি ধ্রুবতারাকে এখন আন্তর্জাতিক পরিমণ্ডলে দেখতে চাই। ফলে আমি অলরেডি আমরা ধ্রুবতারা ভারতে যাত্রা শুরু করেছে, আমরা নেপালে কাজ শুরু করার প্রক্রিয়ার মধ্যে আছি। সুতরাং আমি বিশ্বাস করি যে আগামী 5 বছরে ইনশাল্লাহ আমরা সেদিকে যাব।
দুই হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট সেক্টর এখন অসম্ভব ক্রাইসিসে আছে। আপনি জানেন ইউএসআইডি অর্থায়ন বন্ধ করে দিয়েছে এবং যেটার ফলে আমাদের অনেক ভালো কাজ সারা বাংলাদেশে বন্ধ হয়ে গেছে, সারা পৃথিবীতেই। ফলে এই অস্থির সময়ে আমাদেরকে আসলে মোডালিটি পাল্টাতে হবে, কর্মসংস্থান সৃষ্টির জন্য শিল্পায়নের দিকে যেতে হবে। ফলে আগামী 5 বছরে ধ্রুবতারাকে আমরা সেদিকে অগ্রসর করব। এবং আমার ব্যক্তিগত যদি লক্ষ্য বলেন, আমি আমার এলাকা নিয়ে অনেক কাজ করতে চাই। আমার এলাকা নোয়াখালীর বেগমগঞ্জ, আমি সেটা নিয়ে এখন অনেক কাজ করতে চাই। এবং বিশেষভাবে আমার একটা গবেষণা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেটা ছিল যে তরুণদেরকে সিদ্ধান্ত গ্রহণ কাঠামোতে দেখা। খুবই সুন্দর গোল দাদা, এবং আমার টিমের এবং আমাদের দর্শকদের পক্ষ থেকে আপনার জন্য, ধ্রুবতারার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। যাবার আগে আমাদের স্পন্সর মুমতাজ হার্বাল প্রোডাক্টের পক্ষ থেকে আপনার জন্য ছোট্ট একটি গিফট। দর্শক, আশা করি আমাদের আজকের এপিসোডটি আপনাদের অনেক ভালো লেগেছে, কারণ অনেক গুরুত্বপূর্ণ কিছু ইস্যুর ব্যাপারে আজকে বলা হয়েছে, যেগুলো নিয়ে সাধারণত আমরা কথা বলি না বা যেগুলো নিয়ে আমরা ভাবি না। তো আজকের এপিসোডটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। এবং আপনার যদি মনে হয় যে অন্য কারো এই কথাগুলো অনেক কাজে আসবে বা অন্য কেউ এই কথাগুলো শুনে অনুপ্রাণিত হবে, তাহলে অবশ্যই শেয়ার করবেন। আগামী সপ্তাহে আবারও দেখা হবে অন্য কোনো এক নতুন গেস্টের সাথে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সিটি এফএম এর সঙ্গেই থাকুন এবং অনুপ্রাণিত হতে থাকুন।